আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে কথা বলবো আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নগদান বই নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের ৩ নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে। আমাদের ৩ নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলেছে আমরা একটু দেখি। বলা আছে রাজশাহীর মডার্ন স্টোরের ২০২৫ সালের মার্চ মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। আচ্ছা, কি বলা আছে? নগদ তহবিল দেওয়া আছে, তারপরে দেওয়া আছে নগদে ও চেকে পণ্য ক্রয় যথাক্রমে ১০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা, পণ্য বিক্রয় ৪৫,০০০ টাকা যার ৬০% চেকে এবং অবশিষ্ট অংশ নগদে। ১০ তারিখে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৪,০০০ টাকা এবং পণ্য উত্তোলন ১,০০০ টাকা। ১১ তারিখে বলা আছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ৫০,০০০ টাকা। ১৪ তারিখে বলা আছে যে সাদমান ইন্টারপ্রাইজকে ৩০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৩০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে কি করা হয়েছে ভাইয়া? চেক প্রদান করা হয়েছে। কত টাকা? ২৯,০০০ টাকা। ১৭ তারিখে বলা আছে সুপ্তির নিকট থেকে ২৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ২৪,২৫০ টাকা প্রাপ্তি। ২২ তারিখে বলা আছে দোকান ভাড়া বাবদ চেক প্রদান ২,০০০ টাকা, চেক নাম্বার দেওয়া আছে। ২৭ তারিখে বলা আছে ব্যবসায়ী পুরাতন কম্পিউটার বিক্রয় ৯,০০০ টাকা এবং ৩১ তারিখে বলেছে ব্যাংক সুদ মঞ্জুর করলো। ব্যাংক সুদ মঞ্জুর করলো কত টাকা? ব্যাংক সুদ মঞ্জুর করলো হচ্ছে ৩১ ব্যাংক সুদ মঞ্জুর করলো হচ্ছে ১,০০০ টাকা, তাই না? আচ্ছা, গেল এইটুকু আমরা বুঝলাম। ক নম্বর প্রশ্নে আমাকে বলেছে যে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। আবারও খেয়াল করো, আমার নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয় শুধুমাত্র নগদে অথবা ব্যাংকে আমি টাকা পাইছি অথবা নগদে বা ব্যাংকে টাকা কাউকে দিয়ে দিছি, এই লেনদেনগুলো আমার নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হয়। নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হয় না। নগদ সম্পর্কিত, নগদ বা ব্যাংকের সাথে সম্পর্কিত নাই এমন লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ ধারে বা বাকিতে যে লেনদেনগুলো হয়, অবচয়, এটা আমার নগদ প্রাপ্তি প্রদানে অন্তর্ভুক্ত হয় না। আরও একটা জিনিস অন্তর্ভুক্ত হয় না, সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি আমার নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হয় না। আচ্ছা, এইখানে অন্তর্ভুক্ত হবে না কোনটা কোনটা দেখো। ১ তারিখের নগদ তহবিল ৫৭,৫০০ টাকা, এটা অন্তর্ভুক্ত হবে না। তার কারণ হচ্ছে এটা আমার উদ্ধৃত্ত, এটা আমি নতুন করে পাই নাই। হ্যাঁ, নতুন করে এই টাকাটা আমার কাছে আসেও নাই, নতুন করে এই টাকাটা আমার কাছ থেকে চলেও যায় নাই, তাই না? এই টাকাটা আমি পাইও নাই, এই টাকাটা আমি কাউকে দেইও নাই, এটা আমার কাছে ছিল, গত বছরের উদ্ধৃত্তটা ছিল আর কি, তাই না? আচ্ছা, তারপরে দেখো এরপর আমাকে এই যে বলা আছে পণ্য উত্তোলন ১,০০০ টাকা। ১,০০০ টাকা, তাহলে ৫৮,৫০০ টাকা হচ্ছে আমার অ্যাকচুয়ালি উত্তর। ৫৮,৫০০ টাকা কি আমার অ্যাকচুয়ালি উত্তর, তাই না? তাহলে এই যে দেখো ক নম্বর প্রশ্নের উত্তরটা আমরা যদি দেখি, ক নম্বর প্রশ্নের উত্তর কত? ৫৮,৫০০ টাকা। কি কি আসছে? নগদ তহবিল এবং ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। দেখো উত্তোলন কিন্তু করছিলাম দুইটা, নগদ টাকা উত্তোলন করছিল, পণ্য উত্তোলন করছিল। নগদ টাকাটা আসবে, বাট পণ্য উত্তোলন এইটা আমার নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। তাহলে ক নাম্বারটা আমরা পুরোটাই খুব ভালো করে বুঝলাম, তাই না? খ নম্বরে আমরা আসি, বলা আছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। ভাই, প্রাপ্তি জাবেদা তেমন কোনো কিছু না, খালি আমার সব মুখস্থ রাখা লাগবে। সবচেয়ে বড় কাহিনী হচ্ছে আমাকে এইটা আইডেন্টিফাই করা লাগবে যে কোনটা কোনটা আমার নগদ প্রাপ্তি জাবেদায় আসবে, কোনটা কোনটা আমার নগদ প্রাপ্তি জাবেদায় আসবে, ওইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। নগদ প্রাপ্তি জাবেদায় আসবে আমি নগদে অথবা ব্যাংকে টাকা পাইছি এমন লেনদেনগুলো আমার নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে। আমি নগদে বা ব্যাংকে টাকা পাইছি এমন লেনদেনগুলো আমার নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে। যেমন আমি যদি এই জায়গায় একটু খেয়াল করে দেখি, নগদ তহবিল এটা তো আসবেই না, এটা আসবে হচ্ছে নগদে ও চেকে। পণ্য ক্রয় করলে চলে যায়, তাহলে এটা আমার আসবে হচ্ছে নগদ প্রদানে। পণ্য বিক্রয়, যার এতটুকু নগদে পণ্য বিক্রি করে আমি টাকা পাই, তাহলে এটা আমার আসবে হচ্ছে নগদ প্রাপ্তিতে। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন এইটুকু আসবে হচ্ছে নগদ প্রদান জাবেদায়। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো এইটুকু আসবে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদায়।
সাদমান এন্টারপ্রাইজকে 30,000 টাকার নিষ্পত্তিতে এত টাকার চেক প্রদান করা হলো, টাকা চলে গেছে, তাহলে প্রদান জাবেদায়। সুক্তির নিকট হতে প্রাপ্তি বলে দিছে প্রাপ্তি, তাহলে এটা আমার আসবে হচ্ছে প্রাপ্তি জাবেদায়। দোকান ভাড়া বাবদ চেক প্রদান করছে, তার মানে টাকা চলে গেছে, প্রদান জাবেদায় আসবে। ব্যবসায়ের পুরাতন কম্পিউটার বিক্রি করলে আমি টাকা পাইছি, তাহলে এটা আসবে আমার প্রাপ্তি জাবেদায়। ব্যাংক সুদ মঞ্জুর করলো, দেখো আমি ব্যাংকে টাকা জমা রাখলে ওই টাকার বিনিময়ে ব্যাংক আমাকে একটা সুদ দেয়, তাহলে আমি সুদ পাইছি, তাহলে এটাও আমার জন্য কি হয়ে যাবে, এটাও কিন্তু আমার জন্য একটা প্রাপ্তি হয়ে যাবে, যেহেতু এখানে আমি টাকা পাইছি। তাহলে যেহেতু খতে বলছে প্রাপ্তি করো আর গতে বলছে প্রদান করো, আমরা সবগুলো লেনদেনই আইডেন্টিফাই করে ফেললাম যে কোন লেনদেনটা আমার নগদ প্রাপ্তি জাবেদায় আসবে, কোন লেনদেনটা আমার নগদ প্রদান জাবেদায় আসবে। আমার কাজ হচ্ছে কি করা, একটু সুন্দর করে একটা ছক রেডি করা, মানে নগদ প্রাপ্তি জাবেদার ছক যে রকমটা হয় আর কি, ওই রকম একটা ছক মুখস্থ করে ফেলা। নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদার ছকটুকু মুখস্থ করে ফেলতে পারলেই বাকি কাজটুকু আমাদের কাছে অনেক বেশি সহজ, বাকি কাজটুকু আমরা খুব সুন্দর মতোই তখন করে ফেলতে পারবো। আচ্ছা, তাইলে দেখো আমাদের সামনে একটা নগদ প্রাপ্তি জাবেদা দেওয়া আছে, জাবেদার ছক দেওয়া আছে, আমাদের মূল কাজটা হচ্ছে ছকটা মুখস্থ করতে হবে আমাদের। হ্যাঁ, দেখো নগদ প্রাপ্তি জাবেদায় ছক হবে হচ্ছে তারিখ, ক্রেডিট হিসাব খাত, তার কারণ নগদ প্রাপ্তি জাবেদায় নগদ টাকা বা ব্যাংকের টাকা এরা সবসময় ডেবিটই হবে, নগদ টাকা বা ব্যাংকের টাকা ডেবিট হবে বলেই তো এইটা আমার নগদ প্রাপ্তি জাবেদায় আসছে, তাই না? তো ডেবিট হিসাব খাতের জন্য আলাদা করে লেখার দরকার নেই, আমরা লিখবো ক্রেডিট হিসাব খাত সূত্র, তারপরে লিখবো নগদান ডেবিট বাট্টা ডেবিট। এবং আমি যেই সব জায়গা থেকে টাকা পাই, সবচেয়ে বেশি টাকা আমি পাই হচ্ছে মূলধন বিনিয়োগ করে, সবচেয়ে বেশি নগদ টাকা পাই হচ্ছে আমি পণ্যদ্রব্য বিক্রি করে এবং প্রাপ্য হিসাবের কাছ থেকে। এছাড়া আরো অনেক খাত থেকে টাকা পাই, এই জন্য অন্যান্য একটা খাত আমি কেটে রাখবো। ছকটা একটু কষ্ট করে তোমরা মুখস্থ করে নিও। আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের প্রথম লেনদেন। দেখো এই যে 1 তারিখের লেনদেন, এটা তো আমার নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না, আমরা কিছুক্ষণ আগে আইডেন্টিফাই করছিলাম কোনটা আসবে কোনটা আসবে না। সেখানে 2 তারিখের লেনদেন যেটা ছিল নগদে ও চেকে পণ্য ক্রয়, এটার ফলে আমার কাছ থেকে টাকা চলে গেছে, এখানে আমার কাছে আসলে টাকা আসার কোনো সুযোগ নাই। তারপরে কি আছে দেখো, এরপরে বলছে যে পণ্য বিক্রয় 45,000 টাকা, যার 60% চেকে। খেয়াল করো কি বলছে, আমি পণ্য বিক্রি করছি কত টাকার, 45,000 টাকার, যার 60% চেকে। তাহলে 45,000 টাকার 60% যদি আমি করি, 45 ইন্টু 60% করলে আমার এখানে আসবে হচ্ছে 27,000 টাকা। 45,000 টাকার বাকি যেই 40% আছে, বাকি 40% হচ্ছে কত, বাকি 40% হচ্ছে 18,000 টাকা, 18,000 টাকা। তাইলে এই জায়গায় দেখো তো ভাই, 27,000 যোগ 18,000 টোটাল 45,000, তাই না? আচ্ছা, এই 45,000-এর মধ্যে এইটুকু দিছে কি চেকের মাধ্যমে পাইছি, তাই না? আর এইটুকু পাইছি কিভাবে, এইটুকু পাইছি আমি নগদে। তার মানে দুইটাই আমার জন্য মানে বিক্রি করেই পাইছি, মোট 45,000 টাকা আমি বিক্রি করেই পাইছি। এর মধ্যে আমি 27,000 টাকা পাইছি চেকের মাধ্যমে আর 18,000 টাকা পাইছি নগদে, তাই না? আচ্ছা, তাহলে এই যে দেখো আমি বিক্রয় হিসাব লিখে দিলাম এখানে, কারণ ক্রেডিট হিসাব খাত আসবে, এখানে জাবেদা কি, জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো বিক্রয় হিসাব খাত লেখা লাগবে, আমি লিখলাম বিক্রয় হিসাব। নগদে আর ব্যাংকের ঘর একই, যেটাই নগদ সেটাই হচ্ছে কি আমার জন্য ব্যাংক, মানে এখানে ব্যাংকের জন্য আলাদা করে আর ঘর কাটার দরকার নাই। হ্যাঁ, আমি জাস্ট এমনি লিখে বুঝিয়ে রাখলাম যে এখানে আমাদের ব্যাংকের টাকাও আসবে, বাট আমি ব্যাংক নামে কোনো ঘর কাটবো না। 45,000 টাকা কেন পাইছি, টাকাটা আমি বিক্রি করে পাইছি, লিখে দিলাম এখানে বিক্রি করে পাইছি। ওকে, এরপরে চলে যাবো হচ্ছে 11 তারিখে। 11 তারিখে আছে 5 তারিখের পরে হচ্ছে 10 তারিখ। 10 তারিখে হচ্ছে এটা আমার নগদ প্রদান, এটা এখানে আসবে না। এরপরে হচ্ছে দেখো 11 তারিখে বলছে ব্যাংক হতে ঋণ নেওয়া হলো কত টাকা, ব্যাংক থেকে ঋণ নিছি আমি 50,000 টাকা। ভাই আমি যদি ব্যাংক থেকে ঋণ নেই তাহলে আমার ব্যাংকে টাকার পরিমাণ বাড়ে, ব্যাংকে টাকার পরিমাণ বাড়ে এবং ঋণ নামে দায়ের পরিমাণ বাড়ে। তাহলে আমার যেহেতু টাকা এখানে পাইছি, আমি লিখবো ব্যাংক ঋণ হিসাব, যেটাই ব্যাংক ওইটাই নগদ, এই যে নগদ, ঋণ নামে কোনো আলাদা হিসাব নাই, এজন্য এইটাকে আমি অন্যান্যর ঘরে লিখে দিলাম।
ঋণ নামে যেহেতু আলাদা কোনো ঘর নাই, এজন্য ওইটাকে আমি অন্যান্যর ঘরে লিখে দিলাম, তাই না? আচ্ছা, গেল এটা, এইটুকু বুঝলাম আমরা। এরপরে কয় তারিখ আমরা একটু দেখবো ভাইয়া। এরপরে 11 তারিখের পরে 14 তারিখে বলছে চেক প্রদান, এটা আসবে না। 17 তারিখে একটা প্রাপ্তি, সুপ্তির নিকট 25,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 24,250 টাকা প্রাপ্তি। তার মানে আমি যদি 25,000 টাকা থেকে 24,250 টাকা পাই, তাহলে পাই নাই কত? 750 টাকা। আমি পাই নাই কত টাকা? 750 টাকা, তাই না? 750 টাকা আমি পাই নাই, এটা আমি বাট্টা দিয়ে দিছি, তাই না? আচ্ছা, তাহলে দেখো টাকা পাইছি কার কাছ থেকে? সুপ্তির কাছ থেকে। পাইছি কত? 24,250, বাট্টা দিছি কত? 750 টাকা, এবং 25,000 টাকা পুরোটাই আমার জন্য কি ছিল? দেনাদার বা প্রাপ্য হিসাব ছিল। দেনাদার বা প্রাপ্য হিসাব ছিল, একদম সোজা হিসাব ভাই। দেখো আমি এই 17 তারিখের লেনদেনের যদি জাবেদা লিখি, তাহলে আমি কি লিখতাম ভাই? 17 তারিখের লেনদেনের জাবেদা লিখলাম, আমি লিখতাম নগদান হিসাব ডেবিট 24,250, তারপর হচ্ছে প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট 750, আর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট 25,000। ভাই এই কাজটাই তো আমি করছি। দেখো নগদান ডেবিট ছিল, এই যে নগদান ডেবিটের ঘরে আমি লিখে দিছি। বাট্টা ডেবিট ছিল, এই দেখো বাট্টা ডেবিটের ঘরে আমি লিখে দিছি। প্রাপ্য হিসাব ক্রেডিট ছিল, আমি ক্রেডিটের ঘরে লিখে দিছি। তো এইটাও এক প্রকারের জাবেদাই। আমরা জাবেদা যেভাবে করি ওই একই ফিলসফি এইখানে, ওই একই চিন্তা চেতনা এইখানে, জাস্ট উপস্থাপন করার পদ্ধতিটা ভিন্ন। বাট ভিতরগত যে চিন্তাটা আছে, অঙ্ক করার জন্য যেই চিন্তাটা আমাদেরকে করতে হয়, ওই চিন্তাটা একই আছে, ওই চিন্তায় কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা চলে যাব 17 তারিখের পরে কয় তারিখ আছে? দোকানে চেক প্রদান, এটা প্রদান 27 তারিখে। ব্যবসায় পুরাতন কম্পিউটার বিক্রয়, পুরাতন কম্পিউটার বিক্রি করে আমি কি পাইছি? নগদ টাকা পাইছি। তাহলে এটা যাবে দেখি নগদান হিসাব ডেবিট। আর কি ভাইয়া? কম্পিউটার বিক্রি করছি, কম্পিউটার একটা অফিস সরঞ্জাম, তাহলে অফিস সরঞ্জাম ক্রেডিট, তাই না? অফিস সরঞ্জাম ক্রেডিট কত? 9,000 টাকা। কত? 9,000 টাকা। তাইলে এই যে দেখো ভাইয়া, আমি অফিস সরঞ্জাম হিসাব, এই যে অফিস সরঞ্জাম, এই যে নগদান হিসাব ডেবিট 9,000, এই যে লিখছি। আর অফিস সরঞ্জাম নামে তো আমার কোনো ঘর নাই, এই কারণে এটাকে আমি অন্যান্য ঘরে লিখে দিলাম কত? 9,000 টাকা। অন্যান্য ঘরে লিখে দিলাম কত টাকা? 9,000 টাকা। ওকে, এরপরে কয় তারিখ আছে ভাইয়া দেখি। এরপরে 31 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো, এটা যাবে দেখে, এটা যাবে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, আর হচ্ছে কি ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, তাই না? তো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক আর নগদ তো একই কথা, এই যে লিখে দিলাম এখানে। ব্যাংক সুদ নামে কোনো ঘর নাই, এই জন্য আমি অন্যান্যর ঘরে লিখে দিলাম, এই যে অন্যান্যর ঘরে। বিশ্বাস করো, জাবেদা মানে ক্রয় নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা একদমই কঠিন না। তোমরা তোমার প্রথমে ঘাবড়ায় যাও, মনে রাখবো কন্ট্রা এন্ট্রি আসবে না। আমি জাবেদা করব, আমি যখনই নগদ প্রাপ্তি করতে বলবে, যখনই নগদ প্রদান করতে বলবে, আগে আমি জাবেদা করে ফেলবো লেনদেনের জাবেদা করে আমি দেখবো আমি কি নগদ টাকা বা ব্যাংকের টাকা ডেবিট বা ক্রেডিট হইতেছে কিনা। যদি হয় তাহলে ওই লেনদেন আসবে, যদি না হয় তাহলে ওই লেনদেন আসবে না, কোনো দিনও আসবে না। বুঝা গেছে? কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা কোনো সময় আসবে না। কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা কখনোই আসবে না। বোঝা গেছে আমার কথা? ওকে, তাহলে খ নম্বরটা আমরা বুঝলাম। বাকি কাজটুকু যোগ বিয়োগ করার, যোগ বিয়োগ করে দিও। যোগ করে অবশ্যই এই দুইটা পাশ যেহেতু ডেবিট, এই দুইটা পাশ সমান সমান এই তিনটা পাশ হইতে হবে, হ্যাঁ, কারণ ডেবিট ক্রেডিট সবসময় সমান হইতে হয়। আচ্ছা, যাই হোক, আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে। বলেছে মডার্ন স্টোরের মার্চ মাসের নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। মার্চ মাসের নগদ প্রদান জাবেদা, মডার্ন স্টোরের মার্চ মাসের নগদ প্রদান জাবেদা। ভালো কথা, আমি জানি এখানে কোনটা কোনটা প্রদানের লেনদেন আছে। আমি শুধুমাত্র নগদ প্রদানের একটা ছক মুখস্থ রাখবো। ছকটা কি? ছকটা পুরোটা উল্টা, নগদ প্রাপ্তির উল্টা। একটা ছক অতিরিক্ত থাকবে, সেটা হচ্ছে এই যে চেক নাম্বার, এটা অতিরিক্ত, এটা আমার নগদ প্রাপ্তি জাবেদা ছিল না। এছাড়া বাকি যা ছিল সব একই রকম তারিখ। নগদ প্রাপ্তি জাবেদা ছিল ক্রেডিট হিসাব খাত, নগদ প্রদানে হচ্ছে ডেবিট হিসাব খাত। নগদ প্রাপ্তিতে আমার নগদ এবং বাট্টা হয়েছিল ডেবিট, আমার এখানে নগদ আর বাট্টা হচ্ছে ক্রেডিট। ক্রয় প্রদেয় হিসাব, অন্যান্য হিসাব,
এগুলো হচ্ছে আমার জন্য ডেবিট। ছকটা একটু মুখস্থ করে রাখো। আচ্ছা, কোন কোন লেনদেন আসবে আর কোন কোন লেনদেন আসবে না, এটা হচ্ছে মেইন কথা, তাই তো। নগদ প্রদান, ভাইয়া একটু খেয়াল করি তো আমরা, 2 তারিখের লেনদেন নগদ প্রদান যেহেতু করতেছি, নগদে ও চেকে পণ্য ক্রয় যথাক্রমে 10,000 ও 15,000, তাহলে ভাইয়া 10,000 আর হচ্ছে 15,000 দুটো যোগ করলে কত আসবে? আসবে হচ্ছে 25,000 টাকা। কত টাকা? 25,000 টাকা, তাই না? তাহলে এই যে আমি লিখে দিলাম ভাইয়া 25,000, দেখো আরেকটু সহজ করে দিই তোমাকে, 25,000। আচ্ছা, 25,000, তাহলে এটা জাবেদাটা কি ভাইয়া? এটা জাবেদা কি? এটা জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট কত? 25,000, আর হচ্ছে নগদান, নগদান হিসাব ক্রেডিট 10,000, আর হচ্ছে আমার এখানে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট 15,000, তাই তো। তো আমি জাস্ট খালি ডেবিট ক্রেডিট গুলোই তো করবো, আর তো কোনো কাজ নাই। দেখো ক্রয় হিসাব ডেবিট হিসাব খাতার এখানে লিখে নিলাম ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট ছিল, এই যে ডেবিটে লিখছি 25,000। ব্যাংক আর নগদান ক্রেডিট ছিল, এই যে আমার এই জাবেদার ক্ষেত্রে ব্যাংক যেই কথা, নগদ একই কথা, লিখে দিলাম ক্রেডিট কত? 25,000 ছিল, 25,000। ওকে, এরপরের লেনদেনটায় আমরা যাব। এরপরে 2 তারিখে এটা আমার জন্য প্রাপ্তি ছিল, সরি 2 তারিখেরটাই তো প্রদান ছিল, লিখলাম 5 তারিখেরটা, 5 তারিখেরটা আমার জন্য প্রাপ্তি ছিল। 10 তারিখেরটা দেখি, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা, পণ্য উত্তোলন এটা আসবে না। কেন আসবে না আমরা ক নম্বরে ব্যাখ্যা করে আসছি। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, তাহলে এটা জাবেদা কি? এটা জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, আর কি নগদ টাকা উত্তোলন করছে, তাহলে নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে দেখো ডেবিট হিসাব খাতা লিখে নিছি উত্তোলন হিসাব, উত্তোলন নামের ডেবিট পাশে কোনো ঘর নাই, এই জন্য দেখো অন্যান্যর ঘরে লিখে নিছি। আর নগদ টাকা যেহেতু চলে গেছে, নগদান ক্রেডিটের ঘরে নগদান বসাই দিছি, কত টাকা? 4,000 টাকা। আচ্ছা, এরপরের লেনদেনটায় আমরা যাব ভাইয়া। এরপরে কি বলছে দেখো, ঋণ নেওয়া হলো, এটা একটা প্রাপ্তি ছিল। 14 তারিখে সাদমান এন্টারপ্রাইজকে 30,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে এত নম্বর চেক প্রদান 29,000 টাকা। তার মানে আমি টাকা প্রদান করছি, তাই তো, কারে? সাদমান রে। তো সাদমান ছিল আমার জন্য প্রদেয় হিসাব, প্রদেয় সাদমান হিসাব ডেবিট 30,000, নগদান হিসাব ক্রেডিট 29,000, আর হচ্ছে প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট 1,000, তাই না? লিখে দিলাম এগুলো সব। লিখে এখন দেখো তাইলে এই যে ডেবিট হিসাব খাতায় সাদমান, প্রদেয় সাদমান এন্টারপ্রাইজ, প্রদেয় হিসাব ডেবিট করছিলাম কত? 30,000, এই যে দেখো প্রদেয় হিসাব ডেবিট 30,000, বার্তা প্রাপ্তি হিসাব ক্রেডিট করছিলাম 1,000, নগদান হিসাব ক্রেডিট করছিলাম 29,000। বোঝা গেছে জিনিসটা ভাইয়া? ভাই বুঝাইতে পারছি কিনা আমাকে একটু বইলো। এরপরে আমরা চলে যাব হচ্ছে, আবার প্রদান কই আছে 22 তারিখে। 22 তারিখে কি বলছে? দোকান ভাড়া বাবদ চেক প্রদান 20,000 টাকা। দোকান ভাড়া বাবদ চেক প্রদান কত টাকা? 20,000 টাকা। দোকান ভাড়া বাবদ আমি চেক প্রদান করছি কত টাকার? 20,000 টাকার। ভালো কথা। তাহলে আমি যদি চেক প্রদান করে থাকি, এখানে জাবেদা হচ্ছে ভাড়া হিসাব ডেবিট, আর যেহেতু চেক দিছি তাহলে হচ্ছে ব্যাংক হিসাব, ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ভাইয়া এই যে দেখো ডেবিট হিসাব খাতা লিখলাম ভাড়া হিসাব, ভাড়া নামে যেহেতু কোনো ঘর নাই আমি এটাকে অন্যান্য ঘরে লিখে দিলাম, এবং নগদান হিসাব ক্রেডিট ছিল, এই যে নগদানের ঘরে ক্রেডিট করে দিলাম। যোগ বিয়োগ করব, এই তিনটার যোগফল, এই দুইটার যোগফল সমান হইতে হবে, তার কারণ হচ্ছে ডেবিট এবং ক্রেডিটের যোগফল সবসময় সমান হইতে হয়। তাহলে দেখো ভাইয়া নগদ প্রদান জাবেদা করাটাও কিন্তু খুব কঠিন কোনো কাজ না, পুরো ব্যাপারটাই আসলে চর্চার বিষয়। তোমরা হয়তো বা একটা অঙ্ক করলেই ঘাবড়ে যেতে পারো, মনে করতে পারো ভাই অনেক কঠিন মনে হচ্ছে। একদমই কঠিন কিছু না, 1-2টা অঙ্ক প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এই জিনিসগুলো তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।